বান্ধবীর রুনা আহমেদের বাড়িতে বসে আছে মিসেস শায়লা খান। 2 দিন হলো তিনি এই বাড়িতে আছেন। আর কত এভাবে দুলাভাইয়ের উপর রাগ করে থাকবি শায়লা? এভাবে ঝগড়াঝাটি করে কি হবে? পুরো জীবনটাই তো ঝগড়াঝাটি করে কাটিয়ে দিলি তোরা। অন্তত এই বয়সে ঝগড়াঝাটি বাদ দিয়ে একটু ভালোবাসে থাক। মিসেস শায়লা মাথার উপর থেকে রুনা আহমেদের হাত সরিয়ে বেশ নির্জীব ভঙ্গিতে বললেন, আমি কি ইচ্ছে করে এসব করি? তুই তো জানিস আমজাদ আমার সাথে কি করেছে। তারপরও ওর সাথে এক বাড়িতে একই ছাদের নিচে এতগুলো বছর ধরে আছি। এটাই তো অনেক। আমার ছেলেটার কথা ভেবে ওর সাথে বছরের পর বছর থেকে যাচ্ছি। কিন্তু এভাবে আর কত? আমি তো আর পারছি না রে। ওকে দেখলেই ওর অতীতের সব কর্মকাণ্ড আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি তখন ওকে একদম সহ্য করতে পারি না। রুনা আহমেদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমজাদ সাহেব আর মিসেস শায়লার মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে সেটা নিতান্তই একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, যেটা তিনি নিজে জেনেও কিছু বলতে পারছেন না বান্ধবীকে। বলার জন্য প্রায়ই ছটফট করেন, কিন্তু সংসার বাঁচানোর জন্য কিছুতেই মুখ খুলতে পারছেন না। আর এইদিকে বান্ধবীর পরিবারের নিত্যদিনের ঝগড়াঝাটি দেখেও তার ভালো লাগে না। আমি বলি কি শায়লা, তুই সব ভুলে দুলাভাইকে ক্ষমা করে দে। অসম্ভব। আমার সাথে এত বড় চিট করার পর আমি ওকে কি করে ক্ষমা করে দিব? কিছুতেই পারবো না আমি। তোরা তো ভালোবেসে বিয়ে করেছিলি। যে মানুষটাকে ভালোবাসিস তার উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই তোর? মিসেস শায়লা চোখ সরু করে তাকে জিজ্ঞাসা করলেন। মানে কি বলতে চাইছিস তুই? রুনা আহমেদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, কিছুই বলতে চাইছি না, শুধু এইটুকু মনে রাখিস, চোখে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। মিসেস শায়লা এক দৃষ্টিতে রুনা আহমেদের দিকে তাকিয়ে রইলেন। এত রহস্য করে কেন কথা বলছে রুনা? তিনি কিছুই বুঝতে পারছেন না। তখনই ড্রয়িং রুমে প্রবেশ করল রুনা আহমেদের স্বামী মোহাম্মদ সানজিদ আহমেদ। দুই বান্ধবী কি নিয়ে কথা বলছিলে শুনি? রুনা আহমেদ সানজিদ আহমেদের কথার কোনো উত্তর না দিয়ে সোফা থেকে উঠে রান্নাঘরে চলে গেলেন। সানজিদ আহমেদ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিসেস শায়লার দিকে তাকিয়ে বলেন, তো শায়লা, কি খবর তোমার? মিসেস শায়লা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, কি আর খবর? সবই তো তুমি জানো। আমজাদ আর আমার সম্পর্ক সেই কবে থেকে ভালো চলছে না। আমি ওর থেকে মুক্তি পেতে চাই। এই মিথ্যে সম্পর্কের কোনো মানে হয় না। সানজিদ আহমেদ মনে মনে কুটুলি হাসলেন। এত বছর ধরে তিনি তো এটাই চেয়ে আসছিলেন। দেরিতে হলেও তার সেই ইচ্ছা পূর্ণতা পেতে যাচ্ছে জেনে মনে মনে তিনি খুবই খুশি হলেন। সেটা তো আমি তোমাকে কবে থেকে বলে আসছি শায়লা, কিন্তু তুমি তো বুঝতে অনেক দেরি করে ফেললে। এই সব মিথ্যে মায়াজালের সম্পর্কের কোনো মানেই হয় না। আরও আগে আমজাদকে ছেড়ে দিলে তুমি তোমার জীবনটা আরও সুন্দরভাবে সাজাতে পারতে। আমার ছেলে আরিয়ানের জন্য আমি কিছুই করতে পারিনি। আর এখনো মনে হয় না আমি আমজাদকে ডিভোর্স দিতে পারবো। এতে আরিয়ান আমাদের দুজনের থেকেই অনেক দূরে চলে যাবে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। সানজিদ আহমেদ মনে মনে বেশ বিরক্ত হলেন। আরিয়ানকে তার পথের কাঁটা মনে হয়। আরিয়ানের জন্ম না হলে তিনি আমজাদ কবিরের সাথে মিসেস শায়লার ডিভোর্স করিয়ে তাকে বিয়ে করে তার বাবার সমস্ত সম্পত্তি হাসিল করতে পারতেন। কিন্তু তার সেই সমস্ত পরিকল্পনায় পানি ঢেলে দিয়ে আরিয়ান তার বাবা মাকে এখনো এক করে রেখেছে। বেশ, তোমার ইচ্ছে। তোমাদের দাম্পত্য জীবনে আমি তো আর কথা বলতে পারি না, কিন্তু একটা কথা কি জানো শায়লা, আমি তোমাকে এখনো সেই আগের মতোই ভালোবাসি। এই কথা শুনে মিসেস শায়লা বেশ রেগে গেলেন। তোমাকে না আমি কতবার বলেছি কখনো এসব বিষয় নিয়ে কথা বলবে না। তোমার বিয়ে হয়ে গেছে, আর আমারও বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। এখন তোমার স্ত্রী সন্তান আছে।
আর আমারও স্বামী সন্তান আছে, এখন এসব কথা বলা মানেই অন্যায়। সানজিদ আহমেদ ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বলেন। বেশ, আর বলবো না। তুমি সুখে থাকো, এটাই আমার প্রত্যাশা। মিসেস শাইলা সোফা থেকে উঠে দাঁড়ালেন। রুমে গিয়ে কিছুক্ষণ পর একটা লাগেজ নিয়ে ফিরে এলেন। এ কি শায়লা, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, নিজের বাড়িতে তো ফিরতেই হবে। আরো কিছুদিন থেকে যাও। না, অলরেডি 2 দিন তো হয়ে গেল। আবার ওইদিকে আবার অফিসের কাজও সামলাতে হবে। ওইদিকে রুনা আহমেদ রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখলেন মিসেস শাইলা চলে যাচ্ছে। আরে শায়লা, ব্রেকফাস্ট তো করে যা, নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। না রে রুনা, অন্য কোনো দিন আসবো। তুই রামিসা আর সঞ্জিতকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। আসি রুনা, সঞ্জিত আসি। আচ্ছা এসো, সাবধানে যেও। মিসেস শাইলা চলে গেলেন। রুনা সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এরপর সানজিদ আহমেদের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে বলেন। কেন আমার বান্ধবীর জীবনটা নরক বানিয়ে দিলে, সেই সাথে তার স্বামী ছেলের জীবনটাও কষ্টময় করে দিলে? সানজিদ আহমেদ কয়েক পলক রুনা আহমেদের দিকে তাকিয়ে থাকলেন। এরপর চাপা শক্ত কণ্ঠে বললেন। যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। তোমার জন্য চুপচাপ থাকাই ভালো হবে। কি জানি না জানি, আমি সব জানি। আমি শায়লার আমজাদ ভাইয়ের সম্পর্ক খারাপ করার পেছনে একমাত্র দায়ী তুমি। তোমার জন্য তাদের জীবনটা আজ দুর্ভিশন হয়ে গেছে। আল্লাহ তোমায় কোনোদিন ক্ষমা করবে না সঞ্জিত। সানজিদ আহমেদ কয়েক পলক রুনা আহমেদের দিকে গরম চোখে তাকিয়ে থেকে সিঁড়ি দিয়ে চলে গেলেন। রুনা আহমেদ চোখের পানি মুছে রান্নাঘরের দিকে চলে গেলেন। ওইদিকে ভার্সিটিতে আরিয়ানের আজকে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম ছিল। ইতিমধ্যে সে তার ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্ট হিসেবে সবার সাথে পরিচিত হয়েছে। টিচাররাও তাকে বেশ ভালোভাবে ট্রিট করে আর ভালোবাসে। এক্সাম শেষে আরিয়ান বন্ধুদের সাথে ক্লাসের বারান্দা দিয়ে হাঁটছিল। আরিয়ান, আজকে এক্সাম কেমন দিলি? আরে ওর এক্সাম মানে তো 100-তে 100, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি রে? আরিয়ানের এক বন্ধু নাহিদ বলল। আরিয়ান ঠোঁট উল্টে মেকি ভাব নিয়ে বলল। তা অবশ্য ঠিক। তা তোদের এক্সাম কেমন হলো? ভালোই হয়েছে। মোটামুটি। এবারের প্রিপারেশন বেশি ভালো ছিল না, তাই মনে হয় টেনে টুনে পাশ করতে পারবো। আমারটা মোটামুটি ভালোই হয়েছে, তবে শেষের দিকে ভালো অ্যান্সার করতে পারিনি। প্রত্যেকে তাদের এক্সামের এক্সপেরিমেন্টের কথা শেয়ার করছিল। তখনই সামনে রাইসাকে দেখতে পেল সবাই। সে হাসি মুখে এগিয়ে এসে বলল। কি ব্যাপার, তোমাদের এক্সাম কেমন হলো? আরিয়ানের বন্ধুদের পক্ষ থেকে সে নিজেই বলল। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। তোমার এক্সাম কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্রি আছো? ফ্রি থাকলে চলো, ক্যাম্পাসে যাই। আমরা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, তুমিও আমাদের সাথে এসো। আসলে রাইসা, আমার কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে হবে, সেজন্য একটু বুকশপে যাব, তাই আপাতত আড্ডা দেওয়া হচ্ছে না। রাইসা একটু মন খারাপ করে বলল। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের দিন তোমাকে যেন আমরা পাই, তখন তোমার কোনো না শুনবো না। মুস্কি হেসে বলল আরিয়ান। আচ্ছা ঠিক আছে। পরশু কিন্তু ফ্রাইডে, রেডি থাকো ট্যুরে যাওয়ার জন্য। তোমার বাসার অ্যাড্রেস আমার ফোনে মেল করে দিবে। তোমার বাসা থেকে আমরা তোমাকে ড্রপ করে নিব, ঠিক আছে? রাইসা সেদিন এক প্রকার জোর করেই আরিয়ানের ফোন নাম্বার নিয়েছিল হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে তাকে অ্যাড করার জন্য। সেখানে আরিয়ানের নাম্বার দিয়ে তার আইডি খুঁজে নিজের সাথেও অ্যাড করে নিয়েছে রাইসা। আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল। আচ্ছা ঠিক আছে। রাইসা মৃদু হেসে বলল। আচ্ছা আসছি তাহলে, বাই। আরিয়ানও হেসে বলল বাই। রাইসা চলে যেতেই আরিয়ানের বন্ধুরা ওকে ঘিরে ধরল। কে রে মামা, রাইসা তোকে এত প্রায়োরিটি দিচ্ছে কেন? যে মেয়েকে বাসিতে সবাই এত ভয় পায়, কারোর সাথে দমক ছাড়া কথা বলে না, সে কিনা তোর সাথে হেসে হেসে কথা বলছে। আনবিলিভেবল। আমার তো অন্য কোনো ব্যাপার মনে হচ্ছে রে মা। ও আবার আমাদের বন্ধু আরিয়ানের প্রেমে টেমে পড়ে গেল না তো? সেটাই তো মনে হচ্ছে। আরিয়ান বেশ বিরক্ত হয়ে বলল। উফ, থামবি তোরা? কখন থেকে জানো তাই বলে যাচ্ছিস। এর মধ্যে প্রেম টেমের কথা আনলি কেন? উইর জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না, বুঝলে? শুধু শুধু নাচের ব্যাপারটাকে লম্বা চড়া করছিস।
বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়ান হনহন করে বেরিয়ে গেল। সবাই সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যে যার মতো বাসায় চলে গেল। বাসায় এসে নিজের মাকে দেখে অবাক হলো আরিয়ান। কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই মিসেস শায়লা বলেন, দাঁড়াও আরিয়ান। আরিয়ান দাঁড়িয়ে গেল। কি বলবে আম্মু? আমি যাচ্ছিলাম আলাদা বাসায় শিফট হয়ে যাওয়ার জন্য, তুমি কি আমার সাথে যাবে? আরিয়ানও এবার পুরোপুরি মিসেস শায়লার দিকে ঘুরে দাঁড়িয়ে তীব্র অথচ চাপা কণ্ঠে বলল, আমি জানি না তোমার আর বাবার মধ্যে কি নিয়ে এত ঝামেলা, জানার ইচ্ছেও আমার নেই। তোমাদের জন্য আমার শৈশব নষ্ট হয়েছে, কৈশোর নষ্ট হয়েছে, কিন্তু আমি আমার যৌবন কিছুতেই তোমাদের এই ঝামেলার মধ্যে দিয়ে কাটাতে চাই না। যদি তোমরা একসাথে থাকো তাহলে আমি তোমাদের সাথে থাকবো, আর যদি আলাদা হয়ে যাও তাহলে তোমাদের দুজনের কারো কাছে আমি থাকবো না। এরপর থেকে এই ধরনের কথাবার্তা আমার সাথে চলবে না, না বলে চিরকালের মতো আমাকে হারাবে। কথাগুলো বলে এক মুহূর্তের জন্যও দাঁড়ালো না আরিয়ান। গটগট করে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে চলে গেল। আর নিচে মিসেস শায়লা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে চোখের পানি মুছছেন। রাতে আরিয়ানের ফেসবুক আইডিতে সানজিদা আফরিন রাইসা নামের একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। 2 ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে দেখা যাচ্ছে। আরিয়ান সাধারণত মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, কিন্তু প্রোফাইলে ভার্সিটির নামের জায়গাতে বুয়েট লেখা দেখায় অ্যাকসেপ্ট করলো আরিয়ান। তার ধারণা এটি রাইসা হতে পারে। তাছাড়া প্রোফাইল পিকটা দেখতে অনেকটা রাইসার মতোই। ছবিতে আর বাস্তবে রাইসাকে দেখতে অনেকটা অন্যরকম লাগে, তবুও ছবিতে বেশিরভাগ মিল দেখা যাচ্ছে চেহারায়। হাঁটুর নিচ অবধি লাল রঙের একটা স্কার্ফ আর লাল রঙের লেডি টি শার্ট পরা, স্পাই করা ঝরঝরে সিল্কি চুলগুলো পিঠে ছড়ানো, চোখে ব্ল্যাক সানগ্লাস পরা, একটা বাইকের উপরে বসে আছে আর মৃদু হাসছে। আর রাইসা তাকে জানিয়ে দিয়েছিল যে সে রাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আরিয়ান যেন অ্যাকসেপ্ট করে। তাই আরিয়ান অ্যাকসেপ্ট করে নিল। রাইসার এমন আটসাট পোশাক আরিয়ানের একদম পছন্দ নয়, কিন্তু কারো ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে আরিয়ান পছন্দ করে না। তাই রাইসাকে কখনো এই বিষয়ে কোনো কিছু বলেনি। আবার ওদের গ্রুপের র্যাগিং করাকেও সে পছন্দ করে না, তাই তাদেরকে বন্ধু হিসেবে এসব থেকে বিরত থাকতে বলেছে। রাইসার কথা মতো তারা আর এরকম করবে না বলে জানিয়েছে। প্রীতম আপত্তি করতে চাইলেও রাইসা সামলিয়ে নিয়েছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার 2 মিনিট পরই সেখান থেকে মেসেজ আসলো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি নিশ্চয়ই রাইসা, তাই না? জি, একদম ঠিক ধরেছেন। কেন, আমার ছবি দেখে চিনতে পারেননি? চিনতে পেরেছি, কিন্তু বাস্তবের ছবি আর ফেসবুকে প্রোফাইলের ছবির মধ্যে অনেকটা পার্থক্য। ঠিক ধরেছ। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শান্ত খুব ভালো এডিটিং করতে পারে। ওই এডিট করে আমার ছবিটা এমন করে দিয়েছে। কিন্তু তোমাকে সরাসরি দেখতে বেশি সুন্দর লাগে। রাইসা এই মেসেজটা দেখে খুব খুশি হলো। সবাই তার রূপের অনেক প্রশংসা করে। ছেলেরা ওকে পটানোর জন্য কতভাবে কত রকমের ফ্ল্যাট যে করে তার হিসেব নেই। কত শত প্রপোজাল যে সে রিজেক্ট করেছে তারও হিসেব নেই। তার উগ্র মেজাজের জন্য তার আশেপাশে থাকা ছেলেরা তাকে প্রপোজ করা তো দূর, কথা বলতেই ভয় পায়। কখনো কারো কাছ থেকে নিজের প্রশংসা শুনে তার এত ভালো লাগেনি। থ্যাঙ্কস, ভেরি ভেরি থ্যাঙ্কস। আরিয়ান রাইসার উৎসাহিত হওয়া এবং সেই সাথে মেসেজের পাশে এতগুলো খুশির ইমোজি দেখে বেশ অবাক হলো। আসলে রাইসা তাকে এত প্রায়োরিটি দিচ্ছে, একটা নতুন ফ্রেন্ড সার্কেল দিচ্ছে, মেয়ে হয়েও ওর সাথে দূরে দূরে থেকে ম্যাচিউর বিহেভিয়ার করে যাচ্ছে। সেই জন্য ওর প্রতি বেশ ইমপ্রেসড সে। সেই জন্য তাকে খুশি করতেই এই কথা বলা, কিন্তু মনে মনে সে রাইসাকে ফ্রেন্ড ছাড়া আর অন্য কিছুই ভাবে না। আচ্ছা, আমরা ফ্রেন্ড যেহেতু, তাই ফ্রিলি কথা তো বলতেই পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আরিয়ান সেদিন তাদেরকে বলেছিল যে তার কোনো গার্লফ্রেন্ড নেই, তবুও
মনকে শান্ত করতে সে আবারও একই প্রশ্ন করলো। এই মেসেজটা দেখার পর আরিয়ান কিছুটা থমকে গেল। মনে পড়ে গেল কিছু অতীত স্মৃতি। তার কোনো গার্লফ্রেন্ড নেই, না কখনো ছিল, কিন্তু ছোটবেলায় একজন সর্বক্ষণের খেলার সাথী ছিল, যার সাথে 5টা বছর তার কেটেছিল। তার নামটাও সে ভুলে গেছে, কিন্তু একটা নিকনেম দিয়েছিল আদুরে আর শান্ত শিষ্ট লক্ষ্মী স্বভাবের মেয়েটাকে, হৃদি। 12 বছর হয়ে গেছে তার সাথে কোনো দেখা হয় না, কথাও হয় না, কিন্তু তার সেই মিষ্টি চেহারার আদো আদো বুলি, মিষ্টি মিহি হাসি, দৌড়ঝাঁপ করে আরিয়ানের সাথে খেলা করা লম্বা কোকড়ানো সিল্কি চুলগুলো আরিয়ানের এখনো খুব করে মনে আছে। ছোটবেলায় মা বাবা ঝগড়া দেখে দেখে সে যখন ডিপ্রেশনে চলে যেত, তখন সেই মেয়েটাই তাকে এসে সঙ্গ দিত, তার সাথে খেলা করত, সময় কাটত। নিজের বাড়ি ছেড়ে এসে সব সময় আরিয়ানদের বাড়িতে আরিয়ানের সাথে পড়ে থাকতো। আরিয়ানের মা বাবা যতই ঝগড়াঝাটি করুক না কেন, আরিয়ানকে আর সেই ছোট্ট মেয়েটাকে খুবই আদর করত। সেই ছোট্ট মেয়েটার সাথে অনেক টুকরো টুকরো স্মৃতি এখনো মনে আছে আরিয়ানের। সবগুলো স্মৃতি হাসি খুশি এবং আনন্দে মাখা। পেন্টিং করা, বাগানের লুকোচুরি খেলা, বাড়িময় দৌড়ঝাঁপ করা, ফুল দিয়ে মালা গেঁথে একে অপরকে উপহার দেওয়া, একসাথে খাওয়া দাওয়া, পড়াশোনা করা, টিভি দেখা, গেম খেলা, একসাথে স্কুলে যাওয়া, বাবা মায়ের সাথে বেড়াতে যাওয়া, সব সুখময় স্মৃতিগুলো মনে আছে আরিয়ানের। সেই ছোট্ট মেয়েটা আর কেউ নয়, তাদের পারিবারিক ডাক্তার রেজা আঙ্কেলের মেয়ে। আরিয়ানের যখন 10 বছর, তার মেয়েটার 7 বছর বয়স, তখন ছোট্ট মেয়েটাকে নিয়ে তার খালামণি স্বামী সন্তানের সাথে কানাডায় চলে যায়। কারণ ছিল মেয়েটির মা মারা যাওয়ার। তার মামাদের ফ্যামিলি থেকে রেজা আঙ্কেলকে দোষারোপ করা হচ্ছিল, তাই আইনি লড়াইয়ে রেজা সাহেবকে দোষী সাব্যস্ত করে মেয়েটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। সেই থেকে মেয়েটা কানাডায় চলে যায়, আর দীর্ঘ 12টি বছর আরিয়ান রেজা সাহেব এবং তার বাবা মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগই নেই হৃদিতার। জীবনে আরিয়ান তার মা ব্যতীত এই একটা মেয়েকেই তার জীবনের সঙ্গে জড়িয়েছিল। তার ব্যতীত জীবনে একমাত্র সুখীর আভাস ছিল ছোট্ট মেয়েটা। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে মায়ের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার পাশাপাশি সেই মেয়েটির সাথেও তার দীর্ঘ দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আদৌ কি সে কোনোদিন সেই মেয়েটাকে দেখতে পারবে? আরিয়ান একটা বড় দীর্ঘ নিঃশ্বাস নিল। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে, হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করছে। কথাগুলো মনে হলেই একটা নাম না জানা অনুভূতি বারবার হানা দিয়ে যায় হৃদয়ে। এত দিনের ধুলোবালি জমা স্মৃতিতে আবারও হঠাৎ করে অতীতের স্মৃতিরা এসে হানা দিল। জীবনে কেন দুঃখমতা এত দীর্ঘস্থায়ী হয়? কি হলো আরিয়ান, কোথায় হারিয়ে গেলে? আমি কি কোনো রং কোয়েশ্চেন করে ফেলেছি? আচ্ছা, করে থাকলে সরি। আরিয়ান এতক্ষণে নিজের মধ্যে ফিরে এলো। আরে না না, কোনো রং কোয়েশ্চেন করনি। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, সেদিন তো তোমাদের বলেছিলাম। ইভেন আমার কোনো মেয়ে বান্ধবীও নেই। মেয়ে বান্ধবী হিসেবে তুমি, শ্রাবণী আর ঈশিতাই ফার্স্ট। উত্তরটা শুনে রাইসা খুব খুশি হলো। খুশির চোটে সে বিছানা থেকে নেমে হালকা পাতলা ড্যান্স করে নিল। আজ তার এত খুশি কেন লাগছে, তবুও সে নিজের জন্য আরিয়ানের মুখ থেকে আলাদা কিছু শুনতে চাচ্ছিল, তবে সেটা মুখ ফুটে বলতে পারল না। কিছুক্ষণ পর ফিরে এসে আরিয়ানকে লিখে পাঠালো, কালকে সকাল 7টায় রেডি থেকো, কিন্তু আমরা তোমাকে তোমার বাড়ি থেকে ড্রপ করতে আসবো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আরিয়ান, আমার একটা ইচ্ছে পূরণ করবে প্লিজ? কি ইচ্ছে বলো? তুমি একটা গান গেয়ে ভয়েস মেসেজ করে পাঠাও প্লিজ। আরিয়ান কিছু সময় নিল। গান গাওয়ার সময় তার কখনো কোনো অস্বস্তি হয় না, কিন্তু একটা মেয়েকে এভাবে গান সেন্ড করতে তার খুবই অস্বস্তি লাগছে। কি হলো, দিবে না?
আরিয়ান কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে প্রস্তুত করলো। আচ্ছা ওয়েট, দিচ্ছি। আর সেটা অবশ্যই কিন্তু রোমান্টিক সং হতে হবে। আমার আবার রোমান্টিক সং না শুনলে রাতে ঘুম হয় না। আরিয়ানের চক্ষু তো চড়ক গাছ। এই মেয়ে কি বলছে এসব? কপাল চাপড়ে ভাবলো। কি দিন এলো তোর আরিয়ান, প্রেম না করে একটা মেয়েকে রোমান্টিক সং সেন্ড করতে হচ্ছে। তা মেয়েটা যেহেতু এত করে বলছে, না দিয়েও উপায় নেই। আচ্ছা বাবা, দিচ্ছে। आप जो इस तरह से तर पाएंगे ऐसी आलम में पागल हो जाएंगे वो मिल गया जिसकी हमें कब से तलाश थी बेचैन सी इन सांसों में जन्मों की प्यास थी। এত সুন্দর ভয়েস কোনো পুরুষের ভয়েস হতে পারে সেটা রাইসা আজকে আরিয়ানের গান না শুনলে বুঝতেই পারতো না। আচ্ছা, এত সুরেলা গায়কদের গানকেও আজ আরিয়ানের কণ্ঠের কাছে এত তুচ্ছ মনে হচ্ছে কেন? আরিয়ানকে তার এত ভালো লাগে বলেই তাই? হয়তোবা প্রিয় মানুষটির সব কিছুই সুন্দর লাগে, সবার থেকে সবচেয়ে অন্য লাগে প্রিয় মানুষের সব কিছু। কিন্তু আরিয়ানের কণ্ঠ আসলেই অসাধারণ। ছোটবেলা থেকেই গান এত ভালো করার জন্য স্কুল, কলেজ এবং বিভিন্ন গানের প্রতিযোগিতায় গান গেয়ে ভালো রেকর্ড করে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছে সে। তার কয়েকটি গানের অ্যালবামও বেরিয়েছে। তার ইচ্ছে আছে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে একজন প্রফেশনাল সিঙ্গার হয়ে গান করবে। কিন্তু তার বাবার যেহেতু এত ইচ্ছা আরিয়ানের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার নিয়ে, তাই তাকে এটাকেও প্রফেশন হিসেবে নিতে হবে। গানটাকে না হয় পার্ট টাইম প্রফেশন হিসেবে নিল। অনেক সময় প্রিয়জনদের অনেক ইচ্ছা পূরণের জন্য নিজের ইচ্ছাটাকে ত্যাগ করতে হয়, কিন্তু আরিয়ান তার এই গান গাওয়ার ইচ্ছাটাকে একেবারেই ত্যাগ করছে না। সে গান করবে, অবশ্যই করবে। তার মাও একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু তার বাবার সাথে পারিবারিক কলহের পর থেকে সেই গান গাওয়া অনেক ভাটা পড়েছে। এখন আর তার তেমন নাম ডাক নেই। অসাধারণ কণ্ঠ তোমার। তোমার এত সুন্দর ভয়েস, তো তুমি সিঙ্গার না হয়ে ইঞ্জিনিয়ারিং কেন পড়ছো? আসলে এটা বাবার ইচ্ছা। বাবার ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পারিবারিক বিজনেস সামলানোর জন্য সেটা তারা মনোযোগ দিতে পারেনি। তাই তার ইচ্ছা আর অপূর্ণ ইচ্ছাটাকে আমি পূর্ণ করব। কিন্তু তাই বলে তুমি তোমার গান গাওয়ার শখটাকে এভাবে বাদ দিয়ে দিবে? আরে একেবারে বাদ দিব না তো। তুমি হয়তো জানো না, আমার ইতিমধ্যে কয়েকটি গানের অ্যালবাম বেরিয়েছে, আর ভবিষ্যতে একজন প্রফেশনাল সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে আমার। তো সেটা পার্ট টাইম প্রফেশন হিসেবে। ওয়াও, গ্রেট আরিয়ান, তুমি এত জিনিয়াস, আমার জানাই ছিল না। ভার্সিটিতেও কত মেধাবী স্টুডেন্ট, আবার একজন ভালো গায়কও। আই অ্যাম রিয়েলি ইউর বিগ ফ্যান। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমার কিছু স্টাডি কমপ্লিট করে লাগেজ গোছাতে হবে। কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে। তুমি এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট সুইট বয়, হ্যাভ এ সুইট ড্রিম। অলসো ফর ইউ সুইট গার্ল। রাইসা ফোন রেখে অনেকক্ষণ খুশিতে এদিক ওদিক নাচানাচি করলো। তার জীবনে এত খুশি কখনো আসেনি। আরিয়ানের রেকর্ড করা ভয়েসটা বারবার প্লে করে শুনতে লাগলো। শুনতে শুনতে একসময় কখন যে ঘুমিয়ে পড়লো তার পাত্তাই পেল না। সকালে উঠে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ধরে জগিং করছে আরিয়ান। এরপর টেবিলে এসে ডায়েট অনুযায়ী খাবার খেলো। স্বাস্থ্য সম্পর্কে সে খুবই সচেতন। অবশ্য ছোটবেলা থেকেই সে দেখতে খুবই সুন্দর আর কিউট। তবু বেশ অনেক বছর আগে থেকেই সে ডায়েট মেনটেন করে আসছে। 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে সে রুমে গিয়ে সব কিছু ঠিক আছে কিনা একেবারে দেখে নিল। রাতে অনেক কাজ ছিল, সব পড়া কমপ্লিট করে আবার অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে রাত জেগে। রাত 3টায় শুয়ে ভোর 5টার মধ্যে উঠে যাওয়া। খুবই হার্ডওয়ার্ক করে সে। 7টা বাজতে এখনও আধ ঘন্টা বাকি আছে, তাই সে তার নিজের তৈরি করা বাগানের দিকে এগিয়ে গেল পরিচর্যা করার জন্য। যদিও এসব কাজ করার জন্য মালি আছে, তবুও সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ওদের বাড়িটা অনেকটা
প্রাকৃতিক পরিবেশের মধ্যে, লোকাল থেকে অনেক দূরে। চারদিকে সুন্দর সুন্দর গাছপালা আর খোলামেলা হাওয়া। যে এই বাড়িটিতে আসবে সে মুগ্ধ না হয়ে পারবে না। বাড়িটা দেখতে যেমন সুন্দর, তার সামনের বিশাল বাগানটা আরও সুন্দর। বাগানের মাঝখানে কয়েকটা ঝর্ণা, চারিদিকে সাদা প্রাচীর ঘেরা, আর মাঝখানে একটা জলপরীর ভাস্কর্য। সাদা প্রাচীর ঘেরা জায়গাটা একটা সরোবরের মতো, আর সেখানে জলপরী বসে রয়েছে। তার উপর থেকে আবার ঝর্ণার পানি ঝরছে। এই স্থানটি আরিয়ানের বাবা নিজ হাতে বানিয়েছেন। আরিয়ানের এটা ভীষণ পছন্দের। আরিয়ানদের বাড়ির সামনে দুই পাশে অনেক বড় ফুলের বাগান, তার মাঝখানে খুব সুন্দর পিচ ঢালা আসা যাওয়ার রাস্তা। এই পুরো বাড়িটা সহ এখানকার বাগান, ঝর্ণা সব কিছুই আরিয়ানের বাবার নিজ হাতের নকশা করা। অতীতে তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তাই এসব স্থাপন খুব সহজেই নকশা করতে পেরেছেন। আরিয়ান তার বাবার এই স্থাপনাগুলো খুব ভালো লাগে, কিন্তু সামনের দুই পাশের বাগানগুলো আরিয়ানের নিজের করা। অসংখ্য ফুলের গাছ, ফুলগুলো ফুটে আছে। তার সাথে শীতের কুয়াশায় ভেজা পরিবেশ, হালকা মৃদুমন্দ বাতাস। এই পরিবেশটা আরিয়ানের খুব পছন্দের। হাঁটতে হাঁটতে আরিয়ান বাগানের কাছে চলে এলো। দেখলো 3 থেকে 4 জন মালি আগে থেকেই সেখানে ফুল বাগানের পরিচর্যা করছে। আরিয়ান ওদের বারণ করেছে কাজ করতে, তবুও ওরা কথা শুনে না। আরিয়ানকে ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসে। এই বাড়ির প্রত্যেকটি কাজের লোক আর মালি অনেক পুরনো। প্রত্যেকে এই বাড়ির মানুষের নিঃস্বার্থভাবে ভালোবাসে। আরিয়ান আর ওর বাবা মাও ওদেরকে ভীষণ ভালোবাসে, কোনোদিনই তাদেরকে পর করে ভাবেনি। তোমরা কেন শুধু শুধু কষ্ট করতে এলে? আমি বলেছি না এসব আমি করব? তোমরা শুধু শুধু কষ্ট করছো। আরে না বাজন, এখানে কষ্টর কি হইল? এটা তো আমাদের দায়িত্ব। আমরা থাকতে তোমার কেন কষ্ট করা লাগবে? আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদেরকে বলেও কোনো লাভ হবে না। আরিয়ানকে কেউ কোনো কষ্ট করতে দেয় না। ওরা আছে বলেই এই বাড়িটায় এখনো প্রাণ উজ্জ্বল রয়েছে। না হলে কবেই এই বাড়িটা পরিত্যক্ত বাড়ির মতো নিস্তব্ধ হয়ে যেত। আরিয়ান এভাবে দাঁড়িয়ে থাকলো না। সে নিজেও মালিদের বিভিন্ন কাজে সাহায্য করতে লাগলো। পানির পাইপটা একজনের কাছ থেকে নিয়ে সে নিজে যত্ন করে পানি দিতে লাগলো ফুলের চারাগুলোতে। সাদা রঙের ফুল আরিয়ানের ভীষণ পছন্দের, তাই এই বাগানের অধিকাংশ ফুলই সাদা রঙের। এক সময় গেটের বাইরে গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। আরিয়ান বুঝতে পারল রাইসারা চলে এসেছে। দারোয়ান গেট খুলে দিতেই তারা গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর এগিয়ে এসে গাড়ি থেকে একে একে নামলো সবাই। অনেক বড় একটা প্রাইভেট কার, ড্রাইভার সহ মোট 16 জন আসছে। তার মানে বিশাল ব্যাপার স্যাপার। রাইসারা নেমেই তো অবাক হয়ে গেল চারপাশ দেখে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাড়ি, সত্যি মনোমুগ্ধকর। তাদেরও বাড়ি এরকম বড় বড়ই, কিন্তু আরিয়ানদের বাড়ির ডিজাইনটা একটু ইউনিক ধরনের। দূর থেকে দেখেই কত সুন্দর লাগছে, ভেতরে গেলে না জানি কত সুন্দর লাগবে। ওয়াও আরিয়ান, তোমাদের বাড়ি আর বাড়ির পরিবেশটা তো খুব সুন্দর। মুগ্ধ হয়ে বলল রাইসা। হ্যাঁ আসলেই। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো শহর থেকে দূরে এমন নির্জন জায়গা, যে কেউ এসে শান্তি পাবে। আমার তো ইচ্ছে করছে সুন্দরবনে না গিয়ে আরিয়ানদের বাসায় কয়েকদিন থেকে যায়। আরিয়ান মৃদু হাসলো। অবশ্যই একদিন সময় করে এসো। সারাদিন আমাদের বাড়িতে থেকে সবাই একসাথে পিকনিক করব। শুধু দিনে হলে হবে? আমরা কিন্তু কয়েকদিন থাকবো। সে তো অবশ্যই থাকবে, কিন্তু চলো আজকে ট্যুরটা দিয়ে আসি, তারপর তোমরা আমার বাড়ি থেকো। এখন চলো বাড়ির ভেতরে কি একটু রেস্ট করবে? আরে না না আরিয়ান, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি তো এখনো রেডি হওনি। এই জন্য তো বললাম 5 মিনিট আমাদের বাড়িতে বসো, আমি রেডি হয়ে আসছি। জাস্ট গিভ মি অনলি 5 মিনিটস। তুমি দেখছি সব কাজে ফার্স্ট। রাইসার কথাতে মৃদু হাসলো আরিয়ান। তারপর সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতরটা আরো অনেক সুন্দর, সাজানো গোছানো ড্রয়িং রুম আর দামি আসবাবপত্র দিয়ে ভরা।
বোঝাই যাচ্ছে এই বাড়ির মানুষগুলো কতটা শৌখিন আর আভিজাত্যপূর্ণ। আরিয়ান সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে গেল। তারপর কয়েকজন কাজের মহিলাকে বলল ওদের জন্য কফির ব্যবস্থা করতে। নিজের রুমে চলে গেল আর কয়েকজন কাজের মহিলা ট্রেতে করে সবাইকে কফি দিল। তখন আরিয়ানের বাবা অফিসে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছিলেন। এতগুলো ছেলেমেয়েকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। রাইসা আরিয়ানের বাবাকে দেখেই চিনে ফেলল। পুরো যেন আরিয়ানের কার্বন কপি। বাপ ছেলে দেখতে অনেকটা একই রকম। আসসালামু আলাইকুম আঙ্কেল। হাঁটুর একটু নিচ পর্যন্ত আট শার্ট ড্রেস পরা একটা মেয়েকে সালাম দিতে দেখে আমজাদ কবির সাহেব বেশ অবাক হলেন। বাকিদের পোশাক আশাকও অনেক আধুনিক ধরনের। বোঝাই যাচ্ছে বড়লোক বাপদের আদরের দুলাল দুলালি। তাও তিনি হাসি মুখে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা আরিয়ানের ফ্রেন্ডস। আজকে আমরা 3 দিনের জন্য সুন্দরবন ট্যুরে যাচ্ছি। আরিয়ান কিছু বলেনি আপনাকে? আমজাদ কবির সাহেব মনে করার চেষ্টা করেন। ও হ্যাঁ, কয়দিন আগে আরিয়ান আমাকে বলেছিল, কিন্তু কি বলতো, কাজের এত চাপ থাকে যে সব কথা ভুলেই যায়। সরি, তোমরা কিছু মনে করো না। ইট ইস ওকে আঙ্কেল, আমরা কিছু মনে করিনি, বলল ইতিশা। এরই মধ্যে আরিয়ান রেডি হয়ে চলে এলো। পরনে কালো কালারের জিন্স আর কালো রঙের শার্ট, তার উপরে স্কাই ব্লু কালারের কোট, চুলগুলো স্পাই করা, হাতে ব্ল্যাক কালারের দামি ওয়াচ, চোখে কালো সানগ্লাস, পায়ে কালো রঙের শু। অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। রাইসা সহ সবগুলো মেয়ে আরিয়ানের দিকে হা করে তাকিয়ে রইল। ছেলেগুলো কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েদের এই অবস্থা দেখে ভড়কে গেল। আরিয়ান সিঁড়ি বেয়ে নামতে নামতে সানগ্লাস খুলে হাতে নিয়ে বলল, তারপর তার দিকে সবগুলো মেয়েকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আরিয়ানের বাবাও বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরিয়ান বেশ খানিকটা লজ্জা পেল। একটু জোরে কাশি দিতেই সবার ধ্যান ভাঙল যেন। ঈশিতা তো বলেই ফেলল, ওয়াও আরিয়ান, তোমাকে কি হ্যান্ডসাম লাগছে। কথাটা বেচারা শান্তর মনে অনেক আঘাত লাগলো। নিজেকে সামলে নিয়ে ঈশিতাকে ফিসফিস করে বলল, কোথায় কি বলছো, একটু ভেবে বললে না। ঈশিতাও যেন এতক্ষণে পরিস্থিতিটা বুঝতে পারল। একটু থতমত খেয়ে বলল, আরে সুন্দর লাগছে, এটাই তো বললাম, ভুল কি বলেছি। পাশে তাকাতেই দেখলো রাইসা ওর দিকে গরম চোখে তাকিয়ে আছে। বেচারি আরো থতমত খেয়ে গেল। চলো আরিয়ান, লেট হয়ে যাচ্ছে। রাইসা বলল, দাঁড়াও একটা মিনিট, বলে আরিয়ান রহিমা নামের একজন কাজের মহিলাকে ডাক দিল। রোমান্টি, আমার গিটার আর লাগেজটা একটু দিয়ে যাবে প্লিজ। সবাই অবাক হয়ে গেল আরিয়ানের কথায়। কাজের মহিলাকে এত সম্মান দিচ্ছে আরিয়ান, সেই সাথে আরিয়ানের ব্যবহারে অনেক মনোমুগ্ধ হলো। রহিমা নামের মহিলাটা লাগেজ আর গিটার নিয়ে আসার পর সবাই একসাথে রওনা দিল। যাওয়ার আগে বাবাকে পায়ে ধরে সালাম করে নিল আর সবার থেকে বিদায় নিল আরিয়ান। মাকে সালাম করতে পারল না, কারণ তার মা 1 মাসের জন্য সুইডেন চলে গেছে। হয়তো ফিরেও আসতে পারে, আবার নাও আসতে পারে। মায়ের কথা ভেবে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আরিয়ান। প্রীতমের মনে এখনো আরিয়ানের প্রতি বিদ্বেষ যায়নি, কারণ রাইসার ব্যবহার ইদানিং অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের মতো আর সবার সাথে উগ্র মেজাজ করে দুর্ব্যবহার করে না। ওর চোখে মুখে আরিয়ানের জন্য যে ভালো লাগা দেখতে পায়, যেটা সে কিছুতেই সহ্য করতে পারে না। রাইসাকে সে ছোটবেলা থেকেই চেনে। ছোট থেকেই তার রাইসার জন্য ফিলিংস আছে। সেই মানুষটাকে কি করে অন্যের হতে দেখতে পারে সে? মনে মনে আরিয়ানের প্রতি ক্ষোভের জন্ম নিল প্রীতমের মনে। আর এদিকে সবাই প্রাইভেট কারে উঠে ছুটে পড়ল সুন্দরবনের উদ্দেশ্যে। সবাই অনেক মজা করতে লাগলো। দুষ্টুমি, মজা, ফাজলামির মধ্য দিয়ে কেটে গেল অনেকটা সময়। এরপর সবাই আরিয়ানের কাছে বায়না ধরল গান গাওয়ার জন্য। আরিয়ানও গাইতে শুরু করলো। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। মুগ্ধতায় ছেয়ে গেল চারপাশ, সকলে বিমোহিত হয়ে গেল সেই সুরে। আরিয়ান তার ছোট্ট হৃদিকে মনে করে গানটা উৎসর্গ করলো। গানের প্রতিটা লাইন যেন তাকে উদ্দেশ্য করে গাওয়া। বুকের বাঁ পাশের কষ্টের পাশাপাশি সূক্ষ্ম ভালোবাসার অনুভূতি নাড়া দিয়ে উঠল। সেদিনের পর থেকে ছোট্ট হৃদিকে সারাক্ষণ কারণে অকারণে মনে পড়ছে তার। আচ্ছা, মেয়েটা কি এতদিনে অনেক বড় হয়ে গেছে? তাকে দেখলে কি সে চিনতে পারবে? মেয়েটা কি তাকে দেখলে চিনতে পারবে? সে কি আর কখনো আসবে না তার শহরে? আবারও কি দেখা হবে দুজনের? দেখা হলে আরিয়ান কি করবে? ছোটবেলার মতো খেলার সঙ্গী তো আর করতে পারবে না। তাহলে তাদের পরিচয় কি করে হবে? মন তখন উত্তর দেয়, ভালোবাসা হলে ক্ষতি কি? নিজের ভাবনায় নিজেই ভড়কে গেল আরিয়ান। কি সব অদ্ভুত চিন্তা ভাবনা করছে সে। কিন্তু গাড়ির জানালার বাইরে মুখ বের করার পরে মুখে প্রশস্ত অন্যান্য সুখের হাসির রেখা ফুটে উঠল তার। অন্যদিকে রাইসা হারিয়ে গেল ভালোবাসার এক অন্য জগতে। বিশাল বড় বাড়ির বিরাট আকার ছাদে সাদা টাইলসের ফ্লোরে অসংখ্য কাগজ আর রং তুলির ছড়াছড়ি। চারপাশে অসংখ্য বিদেশি ফুলের গাছ এবং জ্বলন্ত টব দিয়ে ঘেরা। নীলাভ আকাশ জুড়ে সকালের মিষ্টি রোদের ছড়িয়ে পড়ছে পুরো জমিন জুড়ে। শীতল মৃদু বাতাস বারংবার এলোমেলো সতেজ করে দিয়ে যাচ্ছে প্রকৃতিকে। বাড়িটার নিচে বিশাল সুইমিং পুলের পানিতে অদ্ভুত ঢেউ খেলে যাচ্ছে। ছাদে থাকা কাগজগুলি উড়ে যেতেই সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে নুপুরের ঝংকার ফেলে ফেলে দৌড়ে আসে এক শুভ্রবন্যা ষোড়শী রমণী। তার লম্বা কোঁকড়ানো রেশমি বাদামি চুলগুলো কোমর জুড়ে নৃত্যের তালে তালে দুলতে লাগলো। বেবি পিঙ্ক রঙের দীর্ঘ পোশাকের সাথে সাথে তার কোমল আর শ্বেতাঙ্গ পেলব দেহ লতার মতো দুলে দুলে উঠছে। মুখে তার বিশ্বজয় অমায়িক মধুর হাসির ছোঁয়া খেলে যাচ্ছে। তার ডাগর ডাগর হরিণী চোখ জোড়ায় আনন্দের ঝিলিক বয়ে যাচ্ছে। দ্রুত ছুটে এসে ছাদময় পড়ে থাকা কাগজগুলো একত্রিত করলো। সেগুলো উঠিয়ে দেখতে দৃশ্যমান হলো এক বালক বয়সের ছেলের মিষ্টি মুখবয়। সেই দেখে তরুণীর ঠোঁটের হাসি আরো প্রস্তর হলো। সেটা বুকে জড়িয়ে ধরে সে কোমল কণ্ঠে বলতে লাগলো, এখনো আমার হৃদয় বাজারে তোমার সেই বালক রূপের মিষ্টি চেহারাটাই ফুটে আছে। আমি জানি তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, বয়স 20-এর কোঠা পেরিয়ে আরো বেড়ে গিয়েছে। এখন তুমি পূর্ণবয়স্ক যুবক। তোমার সেই যুবক রূপ দেহায়ব দেখার আকুল তৃষ্ণা আমার মনে। তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকটাই বদলে গেছো সেটাও জানার খুব ইচ্ছে। তোর মনে কি এখন আমিই আছি, নাকি অন্য কোনো রমণী সেটা দখল করে নিয়েছে, সেটাও জানার ভীষণ ইচ্ছে আমার। আচ্ছা, আমার মতো তোমার কি আমাকে দেখতে ইচ্ছে হয় না? আমাকে কি খুব মনে পড়ে না তোমার? আমার জন্য তোমার হৃদয় জুড়ে কি কোনো অনুভূতির সঞ্চার হয় না? সব প্রশ্নের উত্তর জানার খুব ইচ্ছে হয় আমার। এতগুলো বছর ধরে তোমাকে দেখার, একটুখানি ছুঁয়ে দেওয়ার, দুই চোখ ভরে তোমাকে প্রাণ ভরে দেখার জন্য মনটা কি পরিমাণ যে পুরে খা খা করছে আমার, সেটা যদি তুমি দেখতে পারতে, তাহলে আমায় আপন না করে তুমি কিছুতেই থাকতে পারতে না। বলে সবগুলো কাগজ একত্রিত করে এক জায়গায় জমা করলো রমণীটি। সবগুলো কাগজে আরিয়ানের ছোটবেলার বিভিন্ন মুহূর্তের ছবি স্কেচ করে আঁকা। সবগুলো হৃদিতা নিজের হাতে এঁকেছে। সেই সাথে অসংখ্য চিঠির সমাহার জমে রয়েছে। একটা রঙিন কাগজের পুনরায় চিঠি লিখতে আরম্ভ করলো সে। তার প্রিয়তম পুরুষ, শুরুতেই তোমার প্রতি এক আকাশ সমান ভালোবাসা রইল। তোমাকে আমি একদমই মিস করি না, কিন্তু কেন জানো? কারণ শয়নে স্বপনে জাগরণে সর্বদা তুমিই আমার হৃদয় জুড়ে বিরাজ করো। যাকে প্রতি মুহূর্তে আমার হৃদয় মনে জায়গা দিয়ে রেখেছি, তাকে তো আর এক মুহূর্তের জন্যও মিস করা যায় না।
কারণ মিস তো তাকেই করা যায় যার সাথে আমাদের দীর্ঘ দূরত্ব সৃষ্টি হয়। আমাদের দুজনের মধ্যে দীর্ঘ দূরত্ব আছে ঠিক, কিন্তু তোমার আর আমার মধ্যে দূরত্বটা, মানসিক দূরত্বটা একদমই নেই। তাই আমি তোমায় মিস করতে পারি না, তবে তোমাকে দেখতে খুব ইচ্ছে হয় আমার। আমার প্রতি তোমার ভালোবাসা দেখারও প্রবল ইচ্ছে হয়। জানি না সেটা আদৌ সম্ভব কিনা, তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি ভালোবাসবে আমায়। তুমি শুধু আমারই হবে। জোর করে কখনো ভালোবাসা হয় না, কিন্তু আমার ভালোবাসা, আবেগ, এগুলো যদি সত্যিই হয় তাহলে তুমি শুধু আমারই হবে। এটা আমার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। তারপর একটু থেমে প্রশস্ত হেসে আবারও লিখতে শুরু করলো। একটা খুশির কথা কি জানো, আমি খুব দ্রুত তোমার কাছে আসছি। তোমার শহরে আবারও ফিরছি আমি, তবে সেই ছোট্ট হৃদি হয়ে নয়, পূর্ণবয়স্ক এক যুবতী হয়ে। সেই ছোট্ট হৃদি তোমার কাছ থেকে নিতান্ত অবহেলা আর জোরপূর্বক দূর দেশে আসতে বাধ্য হয়েছিল। খুব তাড়াতাড়ি শত প্রতীক্ষার অবসান ঘটিয়ে, শত বাধা বিপত্তি পেরিয়ে তোমার কাছে ফিরে আসছে সে। এবার শুধু দেখার অপেক্ষা তুমি আমায় ভালোবেসে আপন করে নাও কিনা। আমাদের নতুন অধ্যায়ে ভালোবাসা দিয়েই শুরু হয় কিনা, আমাদের ভালোবাসার স্বপ্নের জগৎ ঝলমলিয়ে ওঠে কিনা। আল্লাহ যদি আমাদের দুজনকে দুজনের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের মিলন কেউ আটকাতে পারবে না। আর শুধু অল্প কিছু মুহূর্তের প্রতীক্ষা। সবশেষে বলবো, প্রিয় পুরুষ, আমি তোমায় ভালোবাসি নিজের থেকেও বহু গুণ বেশি। কিন্তু তুমি আমায় ভালোবাসো তো? উত্তরটা না হয় তোমার কাছ থেকেই জেনে নিব আমি। পুরোটা চিঠি লিখে শেষ করে সেটা বুকে জড়িয়ে ছাদের মাঝখানে গোল হয়ে ঘুরতে লাগলো হৃদিতা। লম্বা গোল জামা ছড়িয়ে পড়ে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে, যেন কোনো মিষ্টি পরী শুভ্র জমিনে সঙ্গীতের তালে তালে নেচে উঠেছে। মুখে তার মায়াবী হাসির ঝংকার, পুরো দেহ অদ্ভুত আনন্দের বিদ্যুতে বারংবার নেচে উঠছে।